দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির বিভিন্ন মারপ্যাচ অথবা কেন ঘটছে, কি জন্য ঘটছে, তার পেছনের ঘটনা বা সামনে কি ঘটতে পারে সেই সব ব্যাপারে আপনাদের সামনে একটা বিশ্লেষণ বা একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। যদিও আপনারা এরই মধ্যে জানেন যে কোথায় কি ঘটছে বিশ্বে, সবকিছু আপনারা জানেন, কিন্তু সেই জানার মধ্যেও আলাদা পর্যবেক্ষণ থাকে, আলাদা কিছু ঘটনার ব্যাপার থাকে, পেছনের কিছু কলকাঠি নাড়ার ব্যাপার থাকে। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই আওয়ার ডেমোক্রেসিতে সেইখানে সেই ব্যাপারগুলো তুলে ধরতে আপনাদের যাতে সহজ হয়। আর সবকিছু মিলিয়ে আপনারা জানেন একটা উইকেন্ড কাটানোর পরেও পুরো বিশ্বর নজর কিন্তু এই একটা জিনিসের মধ্যে ঘোরপাক খাচ্ছে। বিশ্ব রাজনীতি, আসলে অন্যান্য দেশের রাজনীতি নানা রকমের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো কোনোটাই আসলে মুখ্য হয়ে উঠছে না, সবগুলোই গৌণ থাকছে একটা ঘটনার কাছে। সেটি আপনারা এরই মধ্যে জানেন, তৃতীয় সপ্তাহে পড়েছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ তৃতীয় সপ্তাহ পার করছে এবং এখনো পর্যন্ত কোনো সমাধান আসলে বিশ্ব দেখতে পাচ্ছে না। বিশেষ করে তেলের বাজারে যে অস্থিরতা, সেটি এখন এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে গিয়ে ঠেকেছে। কারণ যুদ্ধ শুরুর 1 ঘন্টার মধ্যে আপনারা জানেন ইরানের যে ধর্মীয় নেতা ছিল আয়াতুল্লাহ খামেনি, ওনার মৃত্যুর পরে সবাই ধরে নিয়েছিল যুদ্ধটা বোধহয় খুব দ্রুত শেষ হবে, কিন্তু না, যুদ্ধ অত দ্রুত শেষ হবার নয়, কারণ 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে। আর এখন পুরো যুদ্ধটা আসলে যতটা না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা গ্রাউন্ডে আক্রমণ, এক দেশ আরেক দেশের আক্রমণ, তার চেয়েও এখন পুরো যুদ্ধটা কেন্দ্রবিন্দু একটাই জায়গা, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা এরই মধ্যে সবাই জানেন এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। কারণ হরমুজ প্রণালী এমন একটা জায়গায় অবস্থিত এবং ইরানের এই পুরো নিয়ন্ত্রণের, ইরানের কাছে এটার যে এত দখল, সেটা কিন্তু বিশ্ব তেল বাজারের একটা বড় একটা আমদানি রপ্তানি বাণিজ্য এবং তেলবাহী যে ট্যাঙ্কারগুলো সেই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু যাতায়াত করে। আপনারা এরই মধ্যে গণমাধ্যমের খবরে সেটি জানতে পেরেছেন, কিন্তু আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেটি নিয়ন্ত্রণ নিয়ে তারা সেই হরমুজ প্রণালীর তেল আমদানি রপ্তানি বাণিজ্যটি স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়ে উঠছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা নিতে চায় এবং প্রয়োজনে আমেরিকান নেভি সেটাকে পাহারা দিবে ট্যাঙ্কারগুলোকে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। কারণ একটাই, ইরানের যে প্রতিরোধ এবং যে নিরাপত্তার যে বিঘ্নিত, সেটার কারণে আসলে হরমুজ প্রণালী দিয়ে দেশগুলো তাদের ট্যাঙ্কারবাহী জাহাজ পার করতে আসলে হিমশিম খাচ্ছে। মাত্র 33 কিলোমিটারের একটি জায়গা ইরানের সঙ্গে আরব আমিরাতের এবং 167 কিলোমিটারের লেন্থ একটি জায়গা, এটি এখন পুরো বিশ্বের নজর, সবার আগ্রহের জায়গা। কারণ এটা দিয়ে আসলে তেলের নিয়ন্ত্রণ, বিশ্ববাজারে তেল আর এবং তেলের সঙ্গে জীবনযাত্রার মান, ইনফ্লেশন সবকিছু জড়িত। এখন দেখা যাক কি হয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কথা বলেছেন, উনি বিরক্ত, কারণ উনি যখন তার বন্ধুদের অ্যালাইজদেরকে বলেছেন হরমুজ প্রণালীতে তারা তাদের জাহাজ পাঠানো হোক নিরাপত্তার জন্য, কিন্তু আসলে তেমন করে কেউ সারা দেয়নি। বিশেষ করে যুক্তরাজ্যের পক্ষ থেকে কিয়ার স্টেমার বলছেন তারা আসলে এটাতে তত আগ্রহী না বা তারা এদের সঙ্গে জড়াবেন। ইভেন জার্মানির চ্যান্সেলর ফেডরিক, উনিও একই সুরে কথা বলছেন, স্পেন তো বলেই দিয়েছেন। সেক্ষেত্রে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পার হবার জন্য যে নিরাপত্তার দরকার সেটিতে আসলে উনি নিশ্চিত করতে পারছেন না বলে এখনো যুদ্ধের যে জায়গাটা এটি একটু নড়বড়ে, এখনো আসলে কে সফল বলা যাচ্ছে না। সেটি দিকে আমাদের নজর থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলো আসলে কথাগুলো সারমর্ম বললে একটাই, যে এখনো যুদ্ধ অত সহজে শেষ হবার নয়, যত সহজে ভাবা হয়েছিল যে শেষ হয়ে যাবে। ইরানের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের নতুন নেতা হয়েছে এবং তিনি আহত হয়েছেন, আমরা গণমাধ্যমে খবর পেয়েছি, তারপরও তারা পিছু হটছে না। এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের ঘোলাটে পরিস্থিতি রয়েছে। আজ দুবাইতে এয়ারপোর্টে আক্রমণ হয়েছে, সেটি যদিও অত বড় ঘটনা নয়, কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে আবার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সেক্ষেত্রে আরো অনেক ব্যাপার রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আসলে মূলত ইরান ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি, সেটির আপডেট, সেটা কি অবস্থা, কেন এরকম হচ্ছে, সেটি নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে। আর এসব আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সবসময় আমাদের সঙ্গে যে আলোচনা টেবিলে যুক্ত হন অনলাইনে সবার প্রিয় সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সে সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন অনলাইনে, করিম চৌধুরী, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। করিম ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। করিম ভাই, আপনাকে আনমিউট।
ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ করিম ভাই। মাহমুদুল্লাহ ভাই এবং করিম ভাই, আপনি শুনলেন আমি আসলে যতটুকু বলেছি হরমুজ নিয়ে, এবং এখন আসলে বিশ্ব বুঝতে পারছে যে যুদ্ধ যত মানে ভাবা হয়েছিল ইরানের রেজিম চেঞ্জ বা ইরানের যদি ধর্মীয় নেতা বদলে যায়, ইরান যদি নিজেদের যে রেজিমের ব্যাপারটি সেটি যদি মেনে নেয় হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু না, আমরা দেখলাম পুরো যুদ্ধর প্রক্রিয়াটা এখন একটা জায়গাকে কেন্দ্র করে, হরমুজ প্রণালী সেটা কার দখলে থাকবে, এবং হরমুজ প্রণালীতে যে তেলবাহী ট্যাঙ্কারগুলো চলাচল স্বাভাবিক রাখার জন্য হিমশিম খেতে হচ্ছে পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকা সহ অন্যান্য দেশগুলো যারা রয়েছে, কারণ এরই মধ্যে তেলের বাজার অস্থির বাড়ছে কমছে, এবং এটার কারণে ইনফ্লেশনও বেড়ে যাচ্ছে। আমি মোহাম্মদুল্লাহ ভাই আপনাকে দিয়েই শুরু করি। মোহাম্মদুল্লাহ ভাই, এবং আজকে আপনি শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কথা বলেছেন, উনি প্রতিদিনই বলছেন, কিন্তু আজকে উনি একটু বিরক্ত সহকারে বলেছেন, উনি 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 কষ্ট পেয়েছেন বলা যায়, উনার যারা উনার মিত্র দেশ রয়েছে তারা সেভাবে সাড়া দিচ্ছে না উনাকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু সেটা যদি হয়, মানে তারা এলআইসরা নিরাপত্তা দিচ্ছে না, প্রেসিডেন্ট আমেরিকার পক্ষ থেকেও সেটি নিয়ন্ত্রণ নেওয়া এত সহজ হচ্ছে না, এবং ইরানও হাল ছাড়ছে না, তাহলে এই হরমুজ নিয়ে যে ঘটনা, তেলের বাজারে হরমুজের মানে শেষ পর্যন্ত তেলের বাজার কি অস্থির হতে থাকবে? হরমুজের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকবে, আপনি কি মনে করছেন? হরমুজ প্রণালী যে অংশটা পার হতে হবে তার নিয়ন্ত্রণের চাইতে বড় কথা সেখানে ওই যে ট্যাঙ্কার গুলো বা অন্যান্য জাহাজগুলো সেই প্রণালী দিয়ে যে যাতায়াত করে সেগুলো আসার পরটা তো প্রণালীর বাইরে থেকে সেটা শুরু, ফলে ওখান থেকে তাদেরকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে এক পার থেকে এক পারের নতুন এলাকা থেকে শুরু করে পুরো প্রণালী পার করে অপর পারে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে সমস্যা। তো হ্যাঁ, এটা আপাতত তো একটা অস্থির অবস্থা আছে, কিন্তু যেটা বিস্ময়কর সেটা হচ্ছে যেভাবে ইরানে মানে মিসাইল এবং অন্যান্য আক্রমণ হয়েছে অনবরত, সর্বাধুনিক যুদ্ধ বিমান দিয়ে সেখানে প্রতিদিন বোমা বর্ষণ করা হচ্ছে, অত্যন্ত উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন বোমা, দেশে অনেক কিছু সে সামরিক ঘাঁটি থেকে শুরু করে মিসাইল ঘাঁটি, প্রক্ষেপণ কেন্দ্র, তাদের বিভিন্ন জায়গায় সবকিছু তাদের তাদের অস্ত্র শস্ত্র, তাদের নেভিকে অনেকাংশে শেষ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে, তাদের এয়ারফোর্স শেষ করে দেওয়া হয়েছে, তাদের ল্যান্ড ফোর্সের ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। তো এত কিছুর পরেও, এবং তারা যে সমস্ত অস্ত্র বারুদ উৎপাদন করতো সেগুলো অনেক অধিকাংশ আক্রান্ত হয়েছে। তাদের লিডারশিপ যে সমস্ত জায়গা থাকতো, প্রথম আক্রমণে খামেনি সহ মানে কয়েকজন তাদের নিহত হয়েছেন। তো এত কিছুর পরে এখনো পর্যন্ত মানে তারা চ্যালেঞ্জ কিভাবে দিতে পারে, এটি বিস্ময়কর। ঘটনাটা কি, এটা একটা বিরাট প্রশ্ন। মানে তারা এখন আগের মতো অত অস্ত্র তাদের হাতে আছে বলে মনে হয় না। প্রথম দিকে যেভাবে মানে মিসাইল ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছিল, রকেট পাঠাচ্ছিল, এখন তারা তা পারছে না। কিন্তু তারপরে এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে বলা হচ্ছে যে ওখানে তারা মাইন পুঁতছে বা পুঁতবে। মাইন পুঁততে পারে কিভাবে? আগে থেকেই তো এরা মানে যুদ্ধ শুরুর আগে থেকে প্রস্তুতি নিয়েছে, পাহারা নিয়েছে, উপগ্রহ থেকে দেখেছে, তখন তো নিশ্চয় মাইন পোঁতা ছিল না। মাইন পুঁতলো কখন? এরা আক্রমণ শুরু করার পরে তো পুঁততে পারার কথা না। তো আমার কাছে সবকিছু একটা ধোঁয়াশা এবং প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা কিভাবে এটা সম্ভব হচ্ছে? আর কথা হচ্ছে ওরা যদি মানে 2-1টা রকেট ক্ষেপণাস্ত্র দুর্বল পাওয়ার ছুঁড়েও সেগুলার জন্য যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যবস্থা আছে, তাদের থার্ড সিস্টেম আছে, প্যাট্রিয়ট সিস্টেম আছে, আর নানা ধরনের সিস্টেম আছে এগুলো। আর যেটা আপনি বললেন যে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিত্র বলতে তো পশ্চিম ইউরোপীয় দেশগুলো, যেটা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড তো তেমন ক্ষমতা পান না, যে এদের কাছে নিশ্চয়ই অনুরোধ করা হয়েছিল। তো সেটা ট্যাঙ্কার গুলোকে আগ বাড়িয়ে নিয়ে প্রণালী পার করে অপর পারে পৌঁছে দেওয়া, এই অংশটা পাহারা দিয়ে নিয়ে যাওয়া। তো এখন সেটা পাহারা দিয়ে নেওয়ার যে ধরনের নেভি দরকার, সেরকম নেভাল শক্তি আসলে ইউরোপের কোনো দেশের নেই, দুর্বল দেশগুলো। এই কয়েকদিন আগে পরশু নিউ ইয়র্ক টাইমসে একটা বিস্তারিত রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে
যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাদেরকে যুক্তরাষ্ট্রের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার চাপ দিচ্ছেন, তোমাদের ডিফেন্স বাজেট বাড়াও, প্রতিরক্ষা বাজেট দেও, তোমরা তোমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে, এগুলা বলার পরে 5% পর্যন্ত কমপক্ষে জাতীয় বাজেটের তাদেরকে ওখানে নিয়োগ করতে বলা হচ্ছে, তারা সেটা এগ্রিও করেছে। মানে আপনি বলছেন, কিন্তু মানে না, আপনি বলছেন এখন মোহাম্মদুল্লাহ, আপনি বলছেন ইউরোপিয়ান দেশগুলোর সামর্থ্য নেই? না, আছে তাদের যে পরিমাণ, সেটা যদি ওখানে যে তার অর্ধেক শেষ হয়ে যায় তাহলে তো তার আরো দুর্বল হবে। তাদের ঘরের কাছে তো বিরাট বিপদ। রাশিয়াকে তারা ভয় করছে, ইউক্রেন প্রায় মানে একটা অংশ দখল করেছে, বাকিটা দখল করার উপক্রম। পোল্যান্ডের উপরে থ্রেট আছে, তারপর আরো ওই যে বাল্টিক দেশগুলোর উপরে থ্রেট, এবং মূল রাশিয়া ইউরোপের মূল ভূখণ্ডে কখন কোন দেশে আক্রমণ করে বসে তারা, মানে তারা তো একটা পারমাণবিক শক্তি। তাদের হয়তো অন্যান্য ডিফেন্স ওয়েপন্স কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন যুদ্ধে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপন আছে কেবল, পারমাণবিক অস্ত্র যে বিশাল শক্তি সেগুলো আছে তা না। এই ছোট ছোট বাজির সাইজের কতগুলো আছে, যেটা একটা শহরে পেলে ওই শহরটাকে ধ্বংস হবে, কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। এই ধরনের ছোট ছোট তারা বানিয়ে রেখেছে। হিরোশিমা নাগাসাকিতে যে ধরনের বানিয়েছিল তার 1/5 বা 50/1 ভাগ শক্তির কতগুলা বানিয়েছে এগুলা। এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স, এগুলো ছোট 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 ছোট, কিন্তু এগুলো তো ভয়ঙ্কর। ইউরোপ সেটা নিয়ে তারা যদি এদিকে তাদের নেভি পাঠিয়ে দেয়, তার মধ্যে ফ্রান্সের একটা এয়ারফোর্স ক্যারিয়ার আছে, সেটা তারা ওইদিকে কাছাকাছি পাঠিয়েছে, ওদের যায়নি। আরো 2-1টা নেভাল শিপ তারা পাঠিয়েছে। অন্যান্য দেশগুলো পাঠাতে মানে খুব ইতস্তত করছে, তারা নিজেদেরকে ডিফেন্সলেস মনে করছে। তো সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মানে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তিনি বলছেন যে এত বছর পর্যন্ত তোমাদেরকে আমরা রক্ষা করেছি, রক্ষা কবচ দিয়েছি, তোমাদের রক্ষা করতে যে একটি দেশের কথা উনি উল্লেখ করেছেন, সম্ভবত ফিগারটা এই মুহূর্তে আমি ভুলে বলতে পারি, 36,000 সৈন্য একটি দেশই আছে যুক্তরাষ্ট্রে। তো এত মানে বিপুল সংখ্যক সৈন্য, আমাদের সমরাস্ত্র, আমাদের ফাইটার যে তোমাদের দেশে রেখে বিপুল অর্থ খরচা করে মানে যুগের পর যুগ, বছরের পর বছর, দশকের পর দশক তোমাদেরকে প্রতিরক্ষা দিয়ে আসছি, তার এই প্রতিদান তোমরা এখন। আমি সেটা তো বছর পর বছর বলেই আসছিলাম, তিনি বলছেন যে না, তোমাদেরকে বিশ্বাস করা যায় না। তো এখন তাই তো প্রমাণ হলো। তো এই অবস্থা, এই না, অবস্থা সেটাই তো আমারও তো আপনার কাছে ওইটাই প্রশ্ন ছিল যে আমেরিকা দীর্ঘদিন ধরে ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা দিয়ে আসছিল, এবং ন্যাটোকে যে পরিমাণ আর্থিকভাবে সহায়তা করেছেন আমেরিকার পক্ষ থেকে, অথবা আপনি নিজেই বললেন যে একটি দেশে 36,000 সৈন্য রয়েছে, ইউকেতে আছে, আপনার জার্মানির বেস আছে, স্পেনের কথা বলা যায়, অনেক দেশে, কিন্তু তারা আসলে বিপদের সময় পাশে না দাঁড়িয়ে, আপনি বলছেন তাদের সামর্থ্যের অভাব। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন সামর্থ্য অভাব বা সামর্থ্য না, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর স্বাভাবিক প্রক্রিয়া যদি করতে না পারে, তাহলে বিশ্ব বাজারে তেলের যে অস্থিরতা সেটি যখন বাড়বে, সেই সঙ্গে আপনি জানেন ইনফ্লেশনে যে যে ব্যাপারটি রয়েছে, জীবনযাত্রার মানের ব্যয়ের ব্যাপারটি রয়েছে, এগুলো কিন্তু মানুষের মধ্যে খুব দ্রুত তৈরি হবে। আপনি থাকেন, আমরা আপনার কাছ থেকে জানবো। আমি করিম ভাই, সেই ব্যাপারে শোন একটা বলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ইউরোপ হবে, যুক্তরাষ্ট্র হবে না। যুক্তরাষ্ট্র নিজের তেল আছে, তার তেল রপ্তানিও করে, ক্ষতিগ্রস্ত তো ইউরোপ হবে। সেটা ইউরোপ তো বুঝতে পারছে না, এবং আপনি যেটা বললেন ওই রিস্কের কারণে তারা ঘরকে একবার অরক্ষিত অবস্থা, তাদের সীমিত নেভাল ফোর্স এখানে পাঠাতে পারছে না। না না, সেটাই তো প্রশ্ন, যে ইউরোপ বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে না। আপনি যেটা বলেন সামর্থ্যের অভাব, আমি জানি না, গণমাধ্যমের তথ্য মতে অতটা সামর্থ্যহীন ইউরোপ তা না, কিন্তু তাদের আন্তরিকতার অভাব আছে, সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তো বারবার ফুটে উঠছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে উনি প্রকাশিত করবেন আগামীতে কারা ওনার পাশে দাঁড়িয়েছেন। করিম ভাই, আপনি হাসছেন, এবং আপনি শুনলেন মোহাম্মদুল্লাহ ভাই যে ব্যাপারটি বলছেন, যে ইউরোপের সামর্থ্যের অভাবের ব্যাপারটি বলছেন। আবার শুধু ইউরোপের সামর্থ্য কথা আমরা বলছি আসলে, কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের কথাটা বলছি না, কারণ মধ্যপ্রাচ্যে আপনারা জানেন সৌদি আরব বেশ শক্তিশালী অস্ত্র ভান্ডার রয়েছে তাদের। আপনি কাতারের কথা বলতে পারেন, তারপরে আপনি ইউএইর কথা বলা যায়। কেউ তো আসলে আমেরিকা কি, মানে যেটা প্রায় গণমাধ্যম বলছে আমেরিকা ফার্স্ট, এখন তো মনে হচ্ছে আমেরিকা অ্যালোন, এরকম একটা ব্যাপার। আমেরিকার ইসরায়েল ছাড়া আসলে আমেরিকা এই যুদ্ধে প্রত্যক্ষভাবে, হয়তো সবাই ধরেই মাছ না ছুঁই পানি, এরকম একটা প্রবাদ বাংলা ভাষায় প্রচলিত আছে, ওরকম মনে হচ্ছে কিনা আপনার কাছে, যে কেউ তো ওইভাবে এগিয়ে আসছে না এটাকে দ্রুত শেষ করার জন্য? ধন্যবাদ। আমি যেটা প্রশ্নটা করবো আপনার কাছে, যে
প্রশ্ন করবো না, উত্তর দেব প্রশ্নের মধ্যে না না দিয়ে। বলতে পারেন, আপনি প্রশ্ন করতেই পারেন, সমস্যা নেই। যে সমস্যাটা আসলে কোথায়? আমাদের ন্যাটো অ্যালাইজ, আমাদের ইউরোপিয়ান অ্যালাইজ, এশিয়ান অ্যালাইজ, মিডল ইস্টার্ন অ্যালাইজ, পুরো আরব ওয়ার্ল্ড আমাদের অ্যালাইজ। পুরো আরব ওয়ার্ল্ডে আমাদের রয়েছে, আমেরিকা রয়েছে সামরিক বেস এবং সবকিছুই আছে। কিন্তু এখানে যে নৈতিক সমর্থনহীন একটা যুদ্ধ আমরা ঘোষণা করলাম, কাউকে জিজ্ঞাসাবাদ ছাড়া, আমাদের যে ন্যাটোর কথা আছে বলছে আমাদেরকে সহযোগিতা করছে না, আমরা কি ন্যাটোর সম্মতি নিয়েছিলাম? ফরগেট অ্যাবাউট জাতিসংঘ, জাতিসংঘ তো আমরা যাই, যে একটা আন্তর্জাতিক বিশ্ব সংস্থা যেটা সারা বিশ্বের প্রত্যেকটি দেশের সদস্য দেশের প্রতিনিধিত্ব করে, তাদের কাছে আমরা সমাধান জন্য যাইনি, অ্যাভয়েড করলাম। এবং আমরা আমাদের মিত্র যারা আছে তাদের কাছ থেকেও সম্মতি নিয়ে নেই, বরং সম্মতি নিতে যখন গিয়েছি মিডল ইস্টার্ন দেশগুলো, সৌদি আরব সহ পার্শ্ববর্তী, ইরানের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সবাই আমাদেরকে বলছে তাদের আকাশ সীমা, তাদের দেশে অবস্থিত সেই সব বেজ ইরানে আক্রমণ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তারা নিষেধাজ্ঞা দিয়েছে। অন্তত প্রকাশ্যে, ভিতরে কি হচ্ছে, আমেরিকা কি করে সেটা আপনি আমি সবাই আমরা জানি, তাদের বেজ থেকে কি করা হয়। কিন্তু প্রকাশ্যে তারা বলছে আমাদের আকাশ সীমা এবং বেজ ব্যবহার করা যাবে না। আমি যে প্রসঙ্গটা উঠেছি সেটা হলো যে এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বের কাছে অ্যাগ্রেসর হিসাবে মানে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধের জন্য যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং বিশ্ব সমর্থন, অন্তত নেইবরিং দেশগুলো বা যে পাওয়ারফুল দেশগুলো, তাদের যে সমর্থন নিয়ে শুরু করার দরকার ছিল, তাহলে আজকে বলা যেত। আমরা তো শুরুই করলাম রিজেম চেঞ্জের কথা দিয়ে, আমরা শুরুই করলাম দেশকে আগে একবার বোম্বিং করে জুনে আমরা কি বললাম, আমরা একদম সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো শেষ করে দিয়েছি। তাহলে এরপরে আবার কি কারণ আছে? এরপরে বললাম যে আমরা এরপরে যাইয়া পুরো দেশে এক সমস্ত বিল্ডিং গুলো ধ্বংস করে দিলাম, তাদের সামরিক বেসামরিক স্থাপনা, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, তাদের সবগুলো আমরা শেষ করে দিচ্ছি দুইটা দেশ মিলিয়ে। কিন্তু এখন এমন একটা জায়গায় আমরা বন্দী হয়েছি যার ভুলের কারণে শুধু আমেরিকা ইসরায়েলকেই তার খেসারত দিতে হবে না, বরঞ্চ তারা যেমনটা মোহাম্মদুল্লাহ ভাই বললেন, আমেরিকার আগামী 20 বছরের তেল যদি কোনো আমেরিকায় বাইরে থেকে না আসে কোনো অসুবিধা হবে না। আমেরিকার নিজস্ব যে তেল খনি আছে, নিজস্ব যে তেল ভান্ডার আছে রিজার্ভ ছাড়াও, সেখান থেকেও আমেরিকা আরো 100 বছরের উপরে চলতে পারে। কিন্তু সারা বিশ্বকে আমেরিকা এবং ইসরায়েলের এই ভুলের কারণে সারা বিশ্ব অর্থনীতির যেমন ধস নামছে, তেমনি সারা বিশ্বে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। এটা হলো যে আমাদের ক্যালকুলেশন ভুলের কারণে। আপনার মনে আছে যে আমেরিকার সমস্ত জেনারেল, আমেরিকার সমস্ত যে নিরাপত্তা বিশেষজ্ঞ, তারা এই যুদ্ধ শুরুর আগে 1 মাস থেকে আমাদের সমন্বয়কদের অ্যাক্টিং যারা অ্যাক্টিভ সমন্বয়ক এবং আমাদেরকে হোয়াইট হাউসকে পরামর্শ দিয়ে আসছে এটা এভাবে করা সম্ভব না, এটা এভাবে বন্ধ হলে অন্যরকম হবে। এবং তারা পরামর্শ দিয়েছে যে তারা ভবিষ্যৎবাণীও করেছিল যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কি হবে, এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যদি আমরা বলি যে আমাদের অনেক বড় বড় নেভাল শিপ আছে, তাদের নেভাল শিপ ধ্বংস করতে বেশি দেরি হবে না। কিন্তু এই সাইজটা কত বড় এটা বুঝতে হবে, একটা দেশের সাইজ কত বড়। সারা দেশে আমরা বোম্বিং করছি প্রতিনিয়তই, রাত দিন 24 ঘন্টা বোম্বিং করছি, পুরো আকাশ আমেরিকা নিয়ন্ত্রণ করছে, আমেরিকা এবং ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। আমরা তো বন্ধ করতে পারি নাই তাদের মিসাইল, আমরা তো বন্ধ করতে পারি নাই তাদের সেই বিভিন্ন ধরনের প্রজেক্টাইলস, আপনি যাই বলুন না কেন না সেটা প্রশ্নটা তো ওই জায়গায় যে আপনি বলে আমরা বন্ধ করতে পারিনি, কিন্তু ব্যাপারটা তো একটু উল্টো ভাবে চিন্তা করা যায়। আপনি যেটা বললেন যে বন্ধ, প্রেসিডেন্ট ট্রাম্পের বা আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া অথবা আপনি চীনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নানা রকমের সেই জিনিসটা আমি আছি সেটা সহায়তা করছে। মিসক্যালকুলেশন, এটাকেই বলে মিসক্যালকুলেশন। এখন আপনারা ব্লেম করছেন বা এই পশ্চিমা বিশ্ব যারা ব্লেম করছে যে রাশিয়া এবং চীনের তথ্য সহযোগিতার কারণে ইরান সঠিকভাবে আক্রমণ করতে যাচ্ছে, আমাদের সমপ্রায়করা সেটা কি বুঝতো না? আপনি বলছেন আমেরিকার যথেষ্ট হোমওয়ার্কের সমস্যা ছিল, আপনি এটা বলছেন?
জি, এটা আমরা প্রস্তুতি না হয়ে নিয়েছি, এবং এই যুদ্ধের প্রতি আমাদের যারা আমাদের যারা বন্ধু, তাদের কোনো নৈতিক সমর্থন ছিল না, এখন পর্যন্ত নাই। এবং সেই নৈতিক সমর্থন আনতে গিয়ে দেখুন, ব্রিটেন কিছুদিন আগে যখন সহযোগিতার কথা বললো, প্রেসিডেন্ট ট্রাম্প এমন ভাবে একটা কথা বলে বসলো যে যুদ্ধ জয়ের পরে কারো সহযোগিতার আমার দরকার নেই, নির্লজ ভাবে। এখন আবার তাদের কাছে গেছে, তারা যুদ্ধ এখন ইয়ে করবে কেন, দায়ভার নেবে কেন? তো যার ফলে ভুলটা হয়েছে আমাদের, ইরানকে আমরা মিস ক্যালকুলেশন করেছি। ইরান ইরাকের মতো ছোট দেশ নয়। হরমুজ প্রণালীতে যে আমরা জানি যে 21 মাইল থেকে 60 মাইল বিস্তৃত হয়ে হোয়াইট এই প্রণালীটা, এখানে এখানে আপনার আমাদের নেভি যতই আমি মহমুদুল্লাহ ভাইকে অনেক শ্রদ্ধা করি, উনি বললেন যে আমাদের নেভি ইচ্ছা করলে সেটা বিভিন্ন ভাবে রক্ষা করতে পারে এবং করতে পারে, কিন্তু সেটা রক্ষা করতে গিয়ে সেখানে যদি দুইটা বড় জাহাজ ডুবানো হয় কোনো কারণে, একটাই ডুবানো হয়, তাহলেই তো আপনিই বন্ধ করে দিলেন, আর কেউ বন্ধ করতে হবে না। না, সেখানেই তো সমস্যাটা তৈরি হয়েছে। সেই জায়গাটাতে আমেরিকা এই জন্য মানে আক্রমণ করার চেষ্টা করেও পিছনে হটতে হচ্ছে, কারণ ওই ভৌগোলিক কারণে এই জায়গাটাতে যদি একটা বা দুটো জাহাজ ধ্বংস হয়ে যায়, এটা ওই যারা ভালোর জন্য করলো সেটা খারাপ হয়ে যাবে উল্টো। হ্যাঁ, তো যার ফলে এখন সারা বিশ্ব সাফারার হবে, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যে ইরান কেন আসলে এটা চালিয়ে যাচ্ছে? ইরান তো আমেরিকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা তাদের যে রেজিম, যে তারা যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চালিয়েছিল খামেনির সময়, আমরা দেখেছি বেশ কিছু আন্দোলন ছিল, এবং খামেনির হত্যাকারের পরে আমেরিকার দাবি যেটা ছিল যে ইরানকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে, সুস্থ রাজনীতির ধারায় ফিরতে হবে, এবং তাদের পারমাণবিক স্থাপনা থেকে ফিরে আসতে হবে। তো ইরান তো তাদের সামর্থ্য জানার পরে, তাহলে ইরান মানে কিসের ভিত্তিতে ইরান এখনো পর্যন্ত আপনার এই শক্তি প্রদর্শন করে যাচ্ছে, যেখানে তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নাই? আপনি আমেরিকার কথা বলছেন, ইরানের তো আসলে কেউ পাশে নাই প্রত্যক্ষভাবে। শুনেন, আমি একটা কথা বলবো আপনাকে। যখন আমরা প্রথম দিন খোমেনিকে মারার পরে আমরা বললাম যে ইরানকে, তাদের জনগণকে আগে আসতে বললাম, সব ধরনের সহযোগিতা দিতে বললাম। আমরা এমনকি আরেকটা শক্তিকে, কুর্দিশ ফাইটারদেরকেও আর্ম করার কথা বলেছি আমরা, আমাদের সিআইএ সেটাও করার কথা বলেছে। কিন্তু সব প্রসেসটাই ভেস্তে গেছে। কতজন লোক বিক্ষোভে আসছে, আর একটু চিন্তা করে দেখুন কতজন লোক তার এই মরদেহ কাঁধে নিয়ে জানাজায় অংশ নিয়েছে সারা দেশ কিভাবে। অতএব আমাদেরকে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, সেখানকার যে দেশটিকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, সেই দেশটি সবসময় আমেরিকাকে মিসলিড করছে, এবং ওই দেশটির ইনকাম বলতে শুধুমাত্র আমেরিকার সামরিক এই কন্ট্রাক্টর হিসেবে সেই দেশটি কাজ করছে। আপনি জানেন যে ওই দেশটি আমাদের আইস, যাদের বিরুদ্ধে সারা দেশে এখন আমরা প্রতিবাদ করছি, সে আইসকে ট্রেনিং দিয়ে বিলিয়নস অফ ডলার নিয়ে যাচ্ছে। এই দেশটি আমাদেরকে সেখানে নিয়েছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে আমাদেরকে। এবং সেই ক্ষেত্রে আমেরিকার ইন্টারেস্টের চেয়ে শুধুমাত্র ওই দেশের ইন্টারেস্ট হচ্ছে, কারণ পার্শ্ববর্তী দেশকে দুর্বল করতে পারলে সামরিকভাবে ওই দেশটি আমাদের রক্তে, আমাদের জীবনের বিনিময়ে অন্য দেশকে সহযোগিতা করা হচ্ছে। এই সিদ্ধান্তটা ছিল আমেরিকার বিপক্ষে, আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে, আমেরিকার সামরিক বিষয়, সেটা আপনি বলতেই পারেন। মাহমুদুল্লাহ ভাই, আপনি কি করিম ভাইয়ের এই বক্তব্যের সঙ্গে একমত? করিম ভাই যেভাবে বলছেন যে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, কিন্তু আসলে কি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে? আমেরিকা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যেটি চেয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছিল যে ইরান ওই অঞ্চল মধ্যপ্রাচ্যে বেশ কিছু সন্ত্রাসী, হিজবুল্লাহ সহ বেশ কিছু সন্ত্রাসী সংগঠনকে পেট্রোনাইজ করেছিল, আর্থিকভাবে সহায়তা করেছিল, তারা পারমাণবিক স্থাপনা চুক্তির বাইরে গিয়ে করেছিল, তাদেরকে বারবার বলার পরও তারা তাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনেনি। আমরা দেখলাম বেশ কিছু আন্দোলন হয়েছিল, সর্বশেষ সরকার পতন আন্দোলনে হাজার হাজার আন্দোলনকারীকে ইরান সরকার হত্যা করেছে, সেটিও গণমাধ্যমে খবর এসেছে। তো এত কিছুর পরে করিম ভাই যে জিনিসটি রেজ করলেন, আপনি কি করিম ভাইয়ের এই কথার সঙ্গে একমত যে আমেরিকা শুধু মানে কোনো প্রকার কারণ ছাড়া বা হোমওয়ার্ক ছাড়া আক্রমণ করেছে? কারণ ছাড়া নিশ্চয়ই না, হোমওয়ার্কের ব্যাপারটা সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, শুনুন, ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করে, তো তার আগে ব্রিটেন সেটা প্রমিস করেছিল তারা করবে। কেন করেছে? তারা কি ইহুদিদের স্বার্থে করেছে? তারা নিজেদের পশ্চিমা স্বার্থে করা হয়েছে। এবং এই যুক্তরাষ্ট্রের একটা খ্রিস্টিয়ানদের মধ্যে একটা গোষ্ঠী আছে, যেই সম্প্রদায়ের ভিতরে যুক্তরাষ্ট্র এখনকার যে ইসরায়েলের রাষ্ট্রদূত, তিনিও সেই ধরনের সেই গ্রুপভুক্ত। তারা ইসরায়েলের
কট্টর সমর্থক। তো বহু বছর আগে, প্রায় 15-20 বছর আগে একদিন টিভিতে শো দেখছিলাম, এইটা গল্পগুলো শোনা দরকার। তো এক খ্রিস্টান মিশনারি আর বলতেছে, ইসরায়েলি এক ভদ্রলোক, তিনি কিন্তু লিবারেল, তিনি বলছে তোমরা কেন আমাদেরকে সমর্থন করো, এটা আমরা জানি। বাইবেলে যে অংশ তোমরা পড়ো সেখানে বলা আছে আগে অন্য শত্রু নিধন, তারপরে মানে আমরা পরাজিত হবো, তারপর তোমরা জয়যুক্ত হবে, ওইটার জন্য তোমরা আগে করছো। এটা একটা দিক। আর পশ্চিমা শক্তির নিজের স্বার্থে ইসরায়েল রাষ্ট্র তৈরি করা হয়েছে, ইহুদিদের জন্য করা হয়নি। এই একটা। তো যাই হোক, এখনো তারা নিজেদের হিসাব না করে কেবল ইসরায়েল বলেছে বলে তারা এটা করছে তা ঠিক না, এটা তারা হিসাব নিকাশ করে করে, তাদের একটা হিসাব আছে। হিসাব ভুল হতে পারে, আমরা সেটা নিয়ে কোশ্চেন করতে পারি। তো যাই হোক, এখন যে অবস্থা দাঁড়িয়েছে এটা হলো, আমি বলিনি হয়তো কিভাবে বলেছি তা না, যুক্তরাষ্ট্র একা ওখানে ডিফেন্ড করতে পারবে এটা বলিনি, বলার প্রশ্ন এখানে। কারণ যদি তাই পারতো তাহলে অন্যদের কেন অনেকগুলো, এই যে শত শত ট্যাঙ্কার পার করার জন্য প্রত্যেক ট্যাঙ্কারের সাথে লেফট অ্যান্ড রাইট জাহাজ লাগাতে হবে, ছোট সাইজের জাহাজ হোক, জাহাজ, এবং এগুলো নেভাল, এগুলা তো আবার ঢাকা থেকে বরিশাল রাজ্য ওই স্টিমার না, এগুলা রীতিমতো নেভাল জাহাজ। নেভাল জাহাজ, অত শত শত নেভাল জাহাজ কোথায় পাবে, ডজনে ডজনে কোথায় পাবে, এইটা একটা। তবে যুক্তরাষ্ট্রের তো যথেষ্ট আছে, কিন্তু অত পরিমাণ নেই। এখন মাইন্ড পোতে আগের যদি রেখে থাকে সেটা বলা হচ্ছে না, এর এখন এর এত গন্ডগোলের ভিতর দিয়ে কিছু কিছু পার হচ্ছে। যাই হোক, তো মাইন্ড পোতা, কিন্তু মাইন্ড পোতা ছাড়াও ওরা আবার ক্ষেপণাস্ত্র মারি কিনা, এটা একটা সংকট, এই থ্রেটটা আছে। আর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কথা বলছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের তো কোনো সামরিক শক্তি বলতে কিচ্ছু নাই। আপনি যেটা বলছেন তাদেরকে কিছু অস্ত্রশস্ত্র বিক্রি করা হয়েছে, মানে বুশ যখন ওই যুদ্ধ করলেন, যুদ্ধে বিপুল সংখ্যক লোক মারা গেল, ওইখানে যেগুলা নিয়েছিলেন, যেগুলো অবসলিট অস্ত্র হবে, যেগুলা পুনরায় ইউজ করা হবে না, আরো নতুন অস্ত্র এরা বানাবে, সেগুলা ওখানে ওদের ওখানে বিক্রি করে কুয়েত এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে $100 বিলিয়ন বেশি এরা নিয়েছে, ওগুলা রেখেছে, এবং তাও এদেরই কন্ট্রোলে, যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে থাকে। তো তাদের নিজেদের এমন কিছু নেই। তারা কি আছে, তারা কয়টা নেভাল জাহাজ আছে, তারা এক আরব রাষ্ট্র যদি আরেক আরব রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে চায় নিজেদের ক্ষতি করার জন্য, সেটা করতে পারবে কিছু ক্ষতি, কিন্তু তাদের প্রবল হলে প্রেসিডেন্ট ট্রাম্প যাদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন সেটাই আরব রাষ্ট্রগুলো। আরব রাষ্ট্রগুলো উনি বললে তাদের যা আছে তাই নিয়ে হাজির হবে, কাপড় চোপড় খুলে লম্বা আলখাল্লা উপরের দিকে তুলে তারা দৌড় দেবে, ওনার নির্দেশ পালন করবেন তা না। উনি ইউরোপিয়ান দেশগুলোর কথা বলেছেন, অস্ট্রেলিয়াও রাজি হয়ে গেছে, কানাডা কিছু বলেনি। আর ইউরোপের যে দেশগুলো পাঠাচ্ছে না তার ভিতরে জার্মানি, এমনকি স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আগে আমার নিজের দেশের স্বার্থ দেখতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি, যেটা কমিউনিস্ট সাহেব উল্লেখ করলেন, তিনি এবং জার্মানির চ্যান্সেলর, প্রধানমন্ত্রীকে তারা চ্যান্সেলর বলেন, তারা দুজনই স্পষ্টভাবে, আরো কয়েকজন বলেছেন, এমনকি ইটালির লিডাররাও বলেছেন আমাদের সাথে কথাবার্তা বলে তো আপনারা এইটা কাজটা করেননি। ফলে তাদের দুর্বলতা আছে, তারা নিজেকে একেবারে সবকিছু দিয়ে নিজেদের দুর্বল অবস্থান রাখতে জানে, কিন্তু এট দি সেম টাইম ওই ভিতরে ওই প্রশ্নটাও আছে। এই একটা, আপনি কিছুদিন আগে একটা দেখেছেন স্পেনের প্রধানমন্ত্রী কি করেছে, ওই দেশে কয়েক লক্ষ মধ্যপ্রাচ্যের এবং আফ্রিকার লোকদেরকে মানে একসাথে দিয়ে দিয়েছে, লিগ্যালিটি দিয়েছে, লিগ্যাল স্ট্যাটাস দিয়ে দিয়েছে, বলেছেন যে এটা দরকার আমাদের। তখন এখান থেকে বলা হয়েছে যে তোমরা এমন করছো যে তোমাদের সভ্যতার বিলুপ্তি ঘটবে, এটার মানে হচ্ছে পাশ্চাত্য সভ্যতার, এটার মানে হচ্ছে শ্বেতাঙ্গ সভ্যতার বিলুপ্তি ঘটবে। ফলে ইউরোপিয়ান দেশগুলোতে এখন এমন পরিমাণে তৃতীয় বিশ্ব লোকের আছে। ব্রিটেনে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কয়েক বছর আগে প্রধানমন্ত্রী হয়েছেন। ব্রিটেনের কনজারভেটিভ পার্টির বর্তমান লিডার হচ্ছেন ঘানায়ান এক মহিলা, ঘানা বংশোদ্ভূত এক মহিলা। বিশেষ করে অবাক ব্যাপার, স্টারমারের লেবার পার্টি থেকে
বেশি নন হোয়াইট লিডার হচ্ছেন ইয়েতে বেশি বিভিন্ন পর্যায়ে এই কনজারভেটিভ পার্টি। ফ্রান্সে যদিও প্রধানমন্ত্রী হন না, প্রেসিডেন্ট হন না, কিন্তু সেখানে ক্যাবিনেটে একাধিক আরব এবং না, সেটি তো আফ্রিকান থাকে। সেটি না, তো ফলে আপনি ওই দেশগুলার ভূগোল চেঞ্জ হয়ে গেছে। কয়েক বছর আগে 1 মিলিয়ন লোককে একসাথে আশ্রয় দিয়েছেন অ্যাঙ্গেলা মার্কেল পশ্চিম জার্মানিতে। না, পরে মোহাম্মদুল্লাহ ভাই, আমরা আপনি যে জায়গাটা বলছেন সেটি আরেকটা বিষয়। আমি এই ইরান এই যুদ্ধের ব্যাপারটাতে বলছিলাম, সেটি গ্লোবালাইজেশন যুগ এবং অভিবাসীর ব্যাপারটি, সেটি তারা এটা সেটার সঙ্গে এটা যুক্ত আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমার আপনার কাছে এই জনগণ ক্ষিপ্ত হবে, এবং তাছাড়া জনগণ ক্ষিপ্ত হলে তাদের সোসাইটি ডিস্টেবিলাইজ হবে, ফলে তারা তাদের সেটাও দেখে। তাদের নিজস্ব ইন্টারনাল গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে টিকিয়ে রাখারও একটা দায় তাদের রয়েছে। আমি যে জায়গাটা আপনার কাছে জানতে চাই যে এত কিছুর পরে মানে আমরা শুধু এই এদের অ্যালাইজের কথা বলছি, কিন্তু ইরান আসলে কি চায় এই মুহূর্তে? ইরানের যে অবস্থা, বিশেষ করে তাদের তো আসলে মানে একেবারে ধ্বংস। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কিছুদিন আগে বলা হয়েছিল যে উনি কোথায় আক্রমণ করবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বেশি ধ্বংস হয়ে গিয়েছে ওদের তেলের তেল থেকে শুরু করে সরকারি স্থাপনা। তো এখন ইরানের আসলে অবস্থান কি? ইরান আসলে কি চায়? আপনার যদিও বা এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, তারপর আপনার কাছে কি মনে হয় ইরানের এখন চাওয়া কি হতে পারে? কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা ক্ষতিপূরণ চায়, তারা আরো অনেক শর্ত তাদের আছে, কিন্তু এগুলো দিয়ে কি আসলে আমেরিকাকে দমিয়ে রাখা সম্ভব হবে? আমেরিকা এবং ইসরায়েল তাদের টার্গেট, তারা ওই রাষ্ট্র মানে ডিস্ট্রয় করে দেবে। ডিস্ট্রয় করে মানে সমস্ত বিদ্যুৎ স্থাপনা, সমস্ত শিল্প কারখানা, সমস্ত ব্রিজ, সমস্ত সামরিক ঘাঁটি তো অলরেডি হয়েছে, এগুলো ধ্বংস করে দিল। ওইটা আপনার মনে আছে, রামসফেল্ড ছিল বুশের ডিফেন্স মিনিস্টার, তিনি কি বলেছেন এই আক্রমণের পরে? বলছিলেন যে আমরা বলেছেন আমরা উইল বম্ব দ্যাট কান্ট্রি টু দি স্টোন এজ, প্রস্তর যুগে পাঠিয়ে দেবো। এইটা এইভাবে করা হবে। দেশটা অনেক বড় এইটা, কিন্তু কথা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচার বলতে ধ্বংস করে দিলে তার উঠে দাঁড়াতো। তাহলে তারা কেন যুদ্ধ করছে, এইটা আপনার প্রশ্ন। সেটা হচ্ছে একটা হচ্ছে তাদের যাত্রা বিমানে মানে আক্রান্ত হয়েছি আমরা এটা তাদের দিক থেকে তারা মনে করছে এটা অন্যায় যুদ্ধ, ফলে আমরা এটা প্রতিরোধ করব। আমরা দেশ হইলে মরে গেলে যাব, কিন্তু আমি প্রতিরোধ করে যাবো, এই একটা। 2 নম্বর, আপনার গত সপ্তাহে আমি বলেছিলাম শিয়াদের ভিতরে এক ধরনের শাহাদাত বরণের, মৃত্যু বরণের রাইট কজ, যেটাকে তারা ধর্মীয় কজও মনে করে, সেটার জন্য মৃত্যুবরণটাকে তারা মনে করে মৃত্যুটা বরণ করলে তারা স্বর্গে যাবে, শাহাদাত বরণ। ইমাম হাসান এবং হোসেনের অত্যাত্যাগের কথা তারা স্মরণ করে, ফলে সেইটা তাদের আদর্শ, সেইটা তাদের মানে তারা একটা হচ্ছে পার্সিয়ান জাতির একটা যাত্রা বিমান, যে কোনো জাতির যাত্রা বিমান থাকে, পার্সিয়ান একটা প্রাচীন জাতি, তাদের যাত্রা বিমান, প্লাস তার সাথে হয়েছে তাদের এই শিয়া ধর্ম যে আদর্শ, এটা মিলে তারা এখন মনে করছে তাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, এবং তারা কিন্তু তারা আপনি যেটা বলছেন ধ্বংস হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাবো, ওরা বলছে আমরা না, সেটা একটা অংশের ব্যাপার। ওই যে একটা কথা আছে না, শেষ রক্তবিন্দু দিয়ে ওরা সেটা সে কথা। আমি জানি না আপনি সেটা বলছেন, সেটা একটা অংশের কথা, আমরা এর বিপরীত অংশ দেখেছি। আমরা একটু করিম ভাই আপনার কাছে, মোহাম্মদুল্লাহ ভাই যেটি বলছেন, মোহাম্মদুল্লাহ ভাই বলছেন যাত্রাভিমান বা তাদের যে একগুয়েমি বা তাদের যে জাতীয়তাবোধের স্পৃহা, সেটা একটা পার্ট। আমরা আরেকটা পার্ট আদার হ্যান্ডে আছে। আমরা জানি কিছুদিন আগে যে সরকার পতনের আন্দোলন হয়েছিল ইরানে, এখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, হাজার হাজার তরুণ প্রজন্ম, জেনজি জেনারেশন, তাদেরকে হত্যা করা হয়েছিল। এর আগে আমরা মাসা আমিনের কথা বলতে পারি, আমরা এরকম আরো ইরানে প্রচুর আন্দোলন হয়েছিল যে খামেনি সরকার থাকাকালীন সময়ে। তার মানে ইরানে দুটো পার্ট আছে, একটি পার্ট যেমনটা যাত্রাভিমান বা পার্সিয়ান আপনি মোহাম্মদুল্লাহ ভাই রেজ করেছেন, আরেকটি পার্ট কিন্তু আছে যারা চায় প্রগতিশীল বা সবাইকে নিয়ে চলার একটা রাজনীতি। দুটো পার্ট ভাগ করা আছে, তাই সেটাও একটা বিষয়। কিন্তু আমি ইরানের এই যুদ্ধ, আমরা তো আলোচনা করলাম এই অংশটা নিয়ে যে আমেরিকা কি করতে চায়, ইরান কি করতে চায়, কিন্তু এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এরই মধ্যে আগামীতে হবে, আমরা বিশ্বব্যাংকের কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, IMF এর রিপোর্টে দেখলাম, সেটি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো।
তাদের অবস্থা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে এটার ইম্প্যাক্ট পড়া শুরু হবে। এবং এরই মধ্যে বেশ কিছু দেশে শুরু হয়ে গিয়েছে। তেলের বাজার আসলে কতদিন টিকে থাকবে, তেলের $100 উপরে ব্যারেল হয়ে গিয়েছে এবং এই অর্থনীতিবিদরা ধারণা করছে সেটি 120+ হতে পারে যদি এভাবে চলতে থাকে, আরেক সপ্তাহ যদি হয়। তো যখন এরকম হবে, বাংলাদেশের মতো দেশগুলো যাদের অর্থনীতি 25-30 বিলিয়নের রিজার্ভ, তারা আসলে কিভাবে টিকে থাকবে? একটা কোভিডকালীন সময় গেল, তারপরে ইউক্রেন রাশিয়া ওয়ার গেল, এখন আবার ইরান আমেরিকা ওয়ার। এরপরে এই দেশগুলোর মানে জনগণ বা তাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেগুলো ঠিক মতো তারা পরিচালনা করতে তো হিমশিম খাবে। আপনি কি মনে করছেন এই জায়গাটাতে? বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা বিপর্যয়ের আশঙ্কা দেখছি। আমরা অনেকেই বলছি যে আমেরিকার অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না। মহম্মদুল্লাহ ভাই সহ আমাদের বুদ্ধিজীবী সমাজ যারা এখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা পরিষ্কার জানি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে প্রতিদিন $1 বিলিয়ন অস্ত্র খরচ হচ্ছে। Forget about the infrastructure cost, all those ships, plane, third radars, all those things. Just ammo, $1 বিলিয়ন+ খরচ হচ্ছে পার ডে। এই জিনিসটা কিন্তু একটু হিসাবে রাখতে হবে। আমরা কম ক্ষতিগ্রস্ত হচ্ছি না। আমাদের হয়তো তেলের জন্য আমরা বেঁচে থাকবো, তেলের জন্য দরকার নেই। এই যুদ্ধেতে যাওয়ার পরে আমাদের যে হিসাবের ক্যালকুলেশনটা মহম্মদুল্লাহ ভাই বললেন যে ক্যালকুলেশনটা হয়তো বা ভুল হয়েছে, হয়তো না, অবশ্যই ক্যালকুলেশন ভুল হওয়ার কারণে যেদিকে 3 দিনের ভিতরে আমরা যুদ্ধ জয় করে চলে আসছি, সেই দিকে আজকে আমাদের এফসিসি কমিশনারকে বলতে হয় যে এখানকার মেইন স্ট্রিম নিউজ মিডিয়া মিসলিডিং ইনফরমেশন যাতে না দেয়, যেটা জার্মানি একসময় করেছিল হিটলার। সংবাদপত্রের টুটি চাপে ধরা, যে আমি যা বলি সেটাই বলে যাও, সত্য কথা বলতে পারবা না। আজকে আমরা এখন এই আমেরিকার মতো জায়গায় আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে যেখানে কথা বলার স্বাধীনভাবে। না, আমরা তো এতক্ষণ এটা নিয়ে আলোচনা করলাম আমেরিকার ভুল বা কি হোমওয়ার্কের ব্যাপারে। আমি আপনার কাছে, যেটা আমাদের সময় শেষ হয়ে আসছে, এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে এটাতে ইম্প্যাক্ট হবে। এখন আমাদের দেখুন তেলের দামের সাথে এই যে এনার্জির যে মূল্য, এর সাথে শিল্প কারখানায় উৎপাদিত সবকিছু এবং জীবনযাত্রায় যা প্রয়োজনীয় হয়, অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এখানে। এটা দিয়ে আপনি কলকারখানা চালাতে হবে, এনার্জি ক্রিয়েট করতে হবে। এমনকি হাউস হোল্ড এনার্জি, যেটা আমাদের দেশে কনডেন্স, যে ইভেন এলএনজির কথা বলছেন আপনি, জি, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে যায় এবং সেখানে যায় বচলজাত হয়। এখান থেকে যাইতে না পারলে যেমন বিপর্যয় হবে, আর যাওয়ার ক্ষেত্রে যতই কস্ট বেড়ে যাবে সেটা বক্তা হিসাবে আপনার আমার গায়ে আছে, যার ফলে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। এবং আমরা মনে করি আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ এবং বহির্বিশ্বের দেশগুলো, যারা মধ্যপ্রাচ্য ভিত্তিক এই তেল এবং অন্যান্য যে তেল এবং গ্যাসের দুটোর যে এবং তাদের বাই প্রোডাক্ট, এগুলোর উপরে নির্ভরশীল তাদের এনার্জি মার্কেট। যার ফলে অর্থনীতি যেমন বিপর্যয় দেখা দিচ্ছে, তেমন করে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক বিপর্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক বিপর্যয়ের যথেষ্ট সংযোগ রয়েছে। আপনি বারবার বলতে চাচ্ছেন যে ইরানে বড় একটা শক্তিশালী দল আছে যারা এই বর্তমান প্রশাসনকে, রিজেমকে তারা পছন্দ করে না। এটা যতটা না পশ্চিমা মিডিয়ায় ছড়াচ্ছে তার চেয়ে অনেক কম কিন্তু সেখানে আমরাই সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাই আমাদের মিডিয়া। না হলে আপনি দেখুন, যখন প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললো, বিপ্লব করো, আসো, সামনে আসো, আমরা তাদেরকে ভঙ্গ করে দিয়েছি, আমরা তোমাদেরকে আকাশ থেকে সাপোর্ট দিচ্ছি, কয়জন বেরিয়ে আসছে, কি হয়েছে? বরঞ্চ যখন তো কুর্দিশ ফাইটারদেরকে যখন আমরা পাঠাতে বললাম, তারাও বললো যে সেখানে আমরা যাবো না, ইট ইজ নট এ স্মল কান্ট্রি। সো এখন ইরানের যে প্রস্তুতি, ইরান প্রথম জুনের যে যুদ্ধে, গত জুনের যে যুদ্ধে, সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে যে আরেকটা যুদ্ধ আসবে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি আপনি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমাদের আর হারানোর কিছু নেই। তুমি তো সব জায়গায় বন্ডিং করেছো, আর তোমার সাথে যখন 2বার নেগোসিয়েশন করতে গেছি, নেগোসিয়েশনের শেষ পর্যায়ে আমরা রাজি হলাম, তুমি তাও আমাদেরকে নেগোসিয়েশনের দিকে ব্যস্ত রেখে তুমি অ্যাটাক করলে। আপনাদের এই শোতেই বলেছিলাম যে আমেরিকা অ্যাটাক করবে এবং তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যে কোনো মুহূর্তেই এখন এটা।
আপনাদের এই শোতেই আমি তার মানে আপনার আপনার পক্ষ থেকে আপনি যেটা বলছেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোর থেকে ইউরোপের বেশি ক্ষতি হতে পারে, আপনি তেমনটা ধারণা করছেন। মাহমুদুল্লাহ ভাই, করিম ভাই যে ব্যাপারটি তুললো যে $1 বিলিয়ন খরচ হচ্ছে প্রতিদিন, আমরা সেটার বিভিন্ন রকমের জরিপও দেখলাম, কিন্তু আমেরিকা তো আসলে অনেক এত বোকা নাকি যে আপনার যা খরচ করবে, যদি হরমুজের নিয়ন্ত্রণ আমেরিকা নিয়ে নিতে পারে এই যুদ্ধের মাধ্যমে, যেটা আমেরিকা চায় এখন এই মুহূর্তে যে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, তাহলে তো এর চেয়ে কয়েক গুণ বেশি প্রফিট বেনিফিট করতে পারে। কারণ আমরা এর আগে বিভিন্ন যুদ্ধগুলো তো দেখেছি, ভেনিজুয়েলাতে সব শেষ দেখলাম আমেরিকা যে পরিমাণ লাভবান হয়েছে ভেনিজুয়েলা থেকে, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে 100 মিলিয়নের উপরে তেল তো এর কিছুদিন আগেও ছাড় পেল। তো সেক্ষেত্রে মানে এটা কি যুদ্ধ নাকি এক ধরনের বিনিয়োগ? মাহমুদুল্লাহ ভাই কি বলবে, এটা কি বিনিয়োগ মনে হয় আপনার কাছে? না, সেটা অন্য কথা, সেটা না। করিম ভাই বলে কিছু বলতে আছে, একটু করিম ভাই একটু কি? আমি বলতে চাচ্ছিলাম যে এই সব প্রোপাগান্ডা, ট্রাম্প কিন্তু হি লাভস প্রোপাগান্ডা, হি ওয়ান্টস টু বি অলওয়েজ ইন দ্য নিউজ। সে যে কথাটা বলছে ভেনেজুয়েলার ব্যাপারে, ভেনেজুয়েলা নিয়ে আপনি কিভাবে আপনি প্রোপাগান্ডা বলছেন সেটা আপনার পক্ষ থেকে দাবি করছেন, কিন্তু আবার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে না এটা সঠিক। আসলে এখন এই দুই পক্ষের মাঝামাঝিতে যারা পড়ছে, আপনার কংগ্রেশনাল বাজেট কমিটি যে সমস্ত রিপোর্ট দিচ্ছে, আমাদের ভেনেজুয়েলায় যে লাভ তো দূরের কথা, ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, সেই জিনিস আনতে আগে, সেই টাকা উদ্ধার করতে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উদ্ধার করতে আগামী 30 বছর তেল উত্তোলন করতে হবে। আচ্ছা সেটা তো অন্য, সেটা অন্য আলোচনা, ভেনেজুয়েলার আলোচনা আমরা আরেকদিন করব। আরেকটা কথা আপনার সুন্দর কথা উঠেছেন যে হরমুজ প্রণালী যদি আমরা দখল করে নেই, সেখান থেকে আমাদের যে ইনভেস্টমেন্ট, যুদ্ধের যে খরচ, হাজার হাজার খরচ, সেটা উঠে নেবে, সেটা হয়তো তেল বসাবেন। সেই উপরে যদি কোনো আপনি টোল বসান, ট্যারিফ বসান, আপনি কোনো কিছু বসান যে আমি হরমুজ প্রণালীকে নিরাপত্তা দিব, আমার জন্য এটা দরকার, তাহলে হবে কি এনার্জির দাম কত গুণ বেড়ে যাবে আপনি জানেন। এখন তো কোনো খরচ ছিল না, যার ফলে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশ যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তাদের ইকোনমি এবং রাজনৈতিক এবং সামাজিক জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, মানে একটা ঝুঁকি থাকছে। সবচেয়ে বড় সমাধান হলো এই সমস্যার একটা যৌক্তিক সমাধান না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে চেয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে আমেরিকা মাথা নত করে, ইসরায়েল মাথা নত করে সবকিছু নিরাপত্তা দিয়ে আসতে হবে, তা হয়তো কখনোই সম্ভব না। আমেরিকা কখনোই তার মাথা নত করবে না। সেটাই বলছিলাম যে আপনি একটু থাকেন, আমরা মাহমুদুল্লাহ ভাই অনেকক্ষণ কিছু বলতে পারছেন না, উনিও চেষ্টা করছে বলার জন্য। মাহমুদুল্লাহ ভাই, না সেটাই, মাহমুদুল্লাহ ভাই আমাদের সময় খুবই কম আজকে। করিম ভাই অনেক কথা বলছেন, আপনি শুনলেন করিম ভাইয়ের বক্তব্য। আপনি কি করিম ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত যে করিম ভাই যেটি বলছেন যে আমেরিকার এই ক্ষতি, এবং একটা কথা উনি বলছেন যদি আমেরিকা নিয়ন্ত্রণ নেয় হরমুজ, তাতেও কিছু সমস্যা থেকে যায়, যেমনটা উনি বলছেন যদি টোল বা ট্যারিফ বসানো হয়, তাহলে সমাধানটা কি? আপনি অদূর ভবিষ্যতে কি সমাধান দেখেন এই যুদ্ধের? আমি মনে হয় আমেরিকার নিয়ন্ত্রণ নেবে, যদি একটু ইরান অংশটা ধ্বংস হবে, যে শেষ পর্যন্ত 2 মাস লাগুক 3 মাস লাগুক, ওই দেশ ইনডাইরেক্টলি দখল হয়ে যাবে, এক ধরনের নিয়ন্ত্রণে চলে আসবে। এটা প্রতিরোধ থাকবে ইত্যাদি, সেটা থাকবে। এটা একটা। তার হরমুজ প্রণালী ওখানে টোল আরোপ করা হবে না, নিয়ন্ত্রণে আসবে। পুরো মধ্যপ্রাচ্যের মালিকানা অনেক কিছু, আপনারা অনেক কিছু চেঞ্জ দেখতে পারবেন। আর যেটা উনি উল্লেখ করেছেন, আমি ফার্দার এটা বিশেষভাবে বলবো যে তৃতীয় বিশ্বের অর্থনীতি ইনক্লুডিং আমাদের মাতৃভূমি বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ, সেটা মানে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। কারণ সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জনগণের সাফারিং বাড়বে। বাট অলরেডি মাত্র তো শুরু হলো, 3 সপ্তাহ এখনো হয়নি। আগের সাপ্লাই গুলো এখনো মজুদ আছে, কিন্তু বিদ্যুৎ সাপ্লাই থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, কলকারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিশ্বব্যাপী বেকার হয়ে যাবে, তৃতীয় বিশ্ব খুব ক্ষতিগ্রস্ত হবে। চীন অবশ্য বিপুল ভাবে আগে থেকে তেল মজুদ করে রেখেছে, এবং চীনকে দরকার হলে মানে খুব ইমার্জেন্সি বেসিসে যত চীনের 50% যায় মধ্যপ্রাচ্য থেকে, সেই 50% অনেকাংশে মানে রাশিয়া সাপ্লাই। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই মাসের শেষে মিটিং হওয়ার কথা ছিল বেজিং এ, সেটি কিন্তু ডিলে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটিও বাতিল করেছে। এইটাও একটা সিগনিফিকেন্ট ঘটনা, কি মনে করেন আপনি?
হ্যাঁ, সেটা সিগনিফিকেন্ট। উনি কিছু আশ্বাস দাবি করেছেন, চীন বোধহয় সে ধরনের আশ্বাস দেয়নি। আর তাছাড়া এই যুদ্ধের ভিতরে উনি নিজেও তো যুদ্ধ, মানে এই তো কয়েকদিন পরে সেখানে যাওয়ার কথা, হ্যাঁ, এই মাসের লাস্টে যাওয়ার কথা ছিল। ভার্চুয়ালি উনি যেতেও পারতেন না। ফলে এখন এইটা মোকাবেলা করা ওনার জন্য জরুরি। ও সবকিছু ওনারা মেনে নিল। ফলে দুই দেশের ভিতরে ট্রেড নিয়ে কথা, কিন্তু এখন এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে নতুন। 2 নম্বর হচ্ছে রাশিয়া এবং চীন কোত্থেকে এখানে এখন সাপ্লাই দিবে, কিভাবে কোন পথে সাপ্লাই দিবে? ওখান থেকে প্লেন এসে ইয়েতে ইরানে ল্যান্ড করছে, ওখান থেকে শিপ আসছে। আগে যদি দিয়ে থাকে সেটা অন্য কথা। আগে এর ভিতরে এই যুদ্ধ শুরু হওয়ার পরে তো তাদের পক্ষে সম্ভব না। এটা ফিজিক্যালি, ভার্চুয়ালি, প্র্যাকটিক্যালি, ট্যাকটিক্যালি ইম্পসিবল। ওখানে হতে পারে না। আগে যদি দিয়ে থাকে সে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র জানে কি দিয়েছে, যাচ্ছে। তাদের সব পৃথিবীর 1 বিলিয়নের বেশির গাড়ি, করিম সাহেবের গাড়ি সহ সবগুলো রাস্তায় যায়। আমি বামে যাব না বাঁয়ে যাব, আকাশ থেকে বলে দে তুমি এবারে ডাইনে যাও। হঠাৎ করে আপনি ভুল করো, তুমি ভুল করেছো, এবার এইভাবে যাও। সেখানে কোথায় কি সব দেখছে, কোন নেতাকে কোন জায়গায় হোটেলের কোন রুমে ছিল, কেবল সেই রুম মারতে পারছে, মানে পাতাল গৃহে মারতে পারছে। ফলে সব ক্যালকুলেশন তারা জানে। চীন রাশিয়া থেকে এখন তো কিছু আসতে পারে না, অসম্ভব। এবং কোথায় কি হচ্ছে তারা জানে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমি মনে করি ইরানের ভার্চুয়াল নিয়ন্ত্রণ, মানে দখল না, এর ভার্চুয়াল নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আসবে। এবং ইরান মধ্যে হরমুজের নিয়ন্ত্রণের কথা বলছেন আপনি? না, হরমুজে না, আচ্ছা, ইরানের কথা বলছেন আপনি। হ্যাঁ, ইরানের। 2 নম্বর হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে। আমার তো বয়স হয়ে গেছে, থাকি না থাকি বলে রাখলাম এই কথাটা। পুরো মধ্যপ্রাচ্যের মানে রাজনীতি, ভৌগোলিক ইত্যাদি অনেক কিছু মেজর সব পরিবর্তন আপনার দেখবেন। আমাদের সময় খুবই শেষ। ধন্যবাদ। আমি একটু 1 মিনিটের মধ্যে যদি করিম ভাই আপনি এক লাইনে যদি বলতেন যে মাহমুদুল্লাহ ভাই যে আশঙ্কা করছেন যে ইরান দখলের পরে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যেতে পারে, আপনি কি এটার সঙ্গে একমত কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমেরিকা ইরান দখল করে নেবে। ইরান দখল করা এত সোজা নয়। আমরা আফগানিস্তানও দখল করেছি, আমরা কুয়েতও দখল করেছি, আমরা ইরাকও দখল করেছি, আমরা উপযুক্ত শিক্ষাও পেয়েছি। এখনো মিলিয়নস অফ ভেটারেন্স আমরা পাচ্ছি এখানে আমেরিকায়। মানসিকভাবে, শারীরিকভাবে পঙ্গুত্ব নয়, মানসিকভাবে অসুস্থ হওয়ার পর তাদের সমস্ত দায়ভার আপনার আর আমার উপরে, ট্যাক্স পেয়ারদের উপরে চলছে। মানবিতর জীবনযাপন আমাদের সামনেই হচ্ছে, হোমলেস তাদের জীবনে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় খুবই কম। অন্যদিন হয়তো আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো। 3 সপ্তাহ যুদ্ধ গেল, যুদ্ধ চলমান রয়েছে, দেখা যাক কি হয়। আপনাদেরকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে অনলাইনে যোগ হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটি আমাদের আলোচকরা বলছেন যে ইরান যুদ্ধের এখন যে পরিস্থিতি রয়েছে, সবকিছু কেন্দ্র হচ্ছে একটি জায়গাকে নিয়ে, হরমুজ প্রণালী। সেটি কার নিয়ন্ত্রণে যায় সেটির উপর নির্ভর করছে দেশের অর্থনীতি, জিডিপি, ইনফ্লেশন সহ সবকিছু। এবং বাংলাদেশের মতো ছোট দেশগুলো এটাতে যথেষ্ট ইম্প্যাক্ট হবে, তেমনটা আমাদের আলোচকরা আশঙ্কা করছেন। এবং সবার পক্ষ থেকে যেমনটা চাওয়া যে দ্রুত এই যুদ্ধের সমাধান হয়ে যাক, তাতে করে জনজীবনে স্বস্তি আসবে, এমনটাই প্রত্যাশা সবার। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।